রাজধানী দিল্লির যা ফল স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে, একেবারে গেরুয়া আবিরে রেঙে উঠেছে গোটা রাজধানী, একেবারে দুর্মুষ হয়ে গিয়েছে আপ। কিন্তু এর পেছনে একাধিক কারণ, একাধিক মতানৈক্য এবং একাধিক তত্ত্ব উঠে আসছে। তবে এক্ষেত্রে আরো একটি বিষয় ভীষণভাবে গুরুত্বপূর্ণ, মোদী বিরোধী লড়াইয়ে তাহলে কি মমতাই একমাত্র ভরসা? দিল্লি নির্বাচনের ফল প্রকাশের পর ফের একবার জোরদার হচ্ছে সেই সম্ভাবনাই। হরিয়ানা মহারাষ্ট্রের পর দিল্লিতেও প্রশ্নের মুখে এবার কংগ্রেসের অস্তিত্ব। নিজের ঘরে ভরাডুবির পর কেজরিওয়াল ও ব্যাকফুটে, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরেদেরও একই অবস্থা। একের পর এক রাজ্যে হারের পর মোদী বিরোধী মুখ হিসেবে রাহুল গান্ধীকে এক কথায় মানতে নারাজ বিজেপি বিরোধী নেতাদের অনেকেই। অন্যদিকে 2014 সালের পরে একমাত্র বাংলাতেই বারবার পর্যুদস্ত হয়েছে বিজেপি। একবার শুনবো সৌগত রায় সাংসদ, তিনি কি বলছেন, শুনুন একবার। ইন্ডিয়া জোট দুর্বল হল, আপ এখন কংগ্রেসকে দুষবে যে কংগ্রেস প্রার্থী দিয়ে ভোট কাটার ভূমিকা পালন করেছে। ইন্ডিয়া জোট ধাক্কা খেল। মমতা বন্দ্যোপাধ্যায় সামনে এলে সবসময় ভালো হয়। ওর একটা রাজ্য সলিডলি ওর সঙ্গে আছে, ওর একটা ইমেজ লড়াকু নেত্রী হিসেবে সারা ভারতবর্ষে রয়েছে। ওকে সামনে নিয়ে এলে ভালো হয়। हम और आप আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ। যাবো ইলমাসের কাছে। ইলমাস, গোটা আজকে যা পরিসংখ্যান দেখা গেল তাতে পরিষ্কার যে রাজধানী থেকে আপ একেবারে কার্যত দুর্মুষ হয়ে গিয়েছে। হ্যাঁ, কিছুটা সংখ্যায় নিজেদের কিছু কিছু জায়গায় অস্তিত্ব বজায় রাখতে পেরেছে আপ, কিন্তু বিজেপি একেবারে নিজেদের ক্ষমতা দখল করে নিয়েছে। কিন্তু যদি আমরা নজরে রাখি কংগ্রেসের ফল একেবারে শূন্য হাত। 2015 থেকে বারবার এই ছবি আমরা দেখেছি। এরপর সেই তালিকায় জড়ে গেল এবার আম আদমি পার্টিও। সেক্ষেত্রে দাঁড়িয়ে তাহলে কি ইন্ডিয়া জোটের ক্ষেত্রে এখন একমাত্র ভরসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের? রাইটলি সেড তনুশ্রী, কারণ যদি আমরা ইন্ডিয়া অ্যালায়েন্স কিংবা ইন্ডিয়া অ্যালায়েন্সে যদি পুরোটা আমরা বলি ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স, যে অ্যালায়েন্স 2024-এর ভোটকে মাথায় রেখে গড়ে উঠেছিল, সেই অ্যালায়েন্সে দেখি অ্যালায়েন্সে মোট এখনো পর্যন্ত যা দেখাচ্ছে 37টি পার্টি আছে। সেই 37টির পার্টির মধ্যে 3টি জাতীয় পার্টি রয়েছে। 3টি জাতীয় পার্টির মধ্যে সবার ওপরে কংগ্রেস, দ্বিতীয় সিপিআইএম এবং তৃতীয় আম আদমি পার্টি। আম আদমি পার্টি আজকে দিল্লির নির্বাচনের পর কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে। পাঞ্জাবে এবং তারপর দিল্লিতে আজকে যে ফলাফল আমরা দেখলাম তাতে আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি হেরে গেলেন। কেন হেরে গেলেন তার পেছনে দুর্নীতির কারণ দেখানো যাচ্ছে। তাই খুব একটা আশার আলো আম আদমি পার্টির রিভাইভালে নেই। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জাতীয় পার্টি, তার আরো বেশি খারাপ অবস্থা, কারণ দিল্লির নির্বাচনে কংগ্রেস কোথাও একটি আসনও পায়নি, শূন্য, খাতাই খুলতে পারেনি। এবার ইন্ডিয়া অ্যালায়েন্সের বাকি যে দল রয়েছে যদি আমরা ভালো করে দেখি, এসপি রয়েছে, তৃণমূল কংগ্রেস রয়েছে, ডিএমকে রয়েছে, শিবসেনা উদ্ধব ফ্যাকশন রয়েছে, এনসিপি রয়েছে, আরজেডি রয়েছে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা রয়েছে, বাম দলগুলি রয়েছে, মুসলিম লীগ আছে, দ্রাবিড়া মুন্নেত্রা কাজাম কিংবা এমডিএমকে তারা রয়েছে, আরএলপি রয়েছে, কেএমডিকে রয়েছে। এদের মধ্যে যদি প্রভাবশালী পার্টি দেখি তাহলে একমাত্র এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস আছে এবং টু সাম এক্সটেন্ট অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। তাও যদি এবার নির্বাচনের নিরিখে দেখি তনুশ্রী, 2019 সালে বাংলায় ভারতীয় জনতা পার্টির একটি উত্থান হয়। যে উত্থানের পর 2021, 2024 দুটো নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মোদী বিরোধিতার নির্বাচন ছিল। 2019-এর পর মেজরিটি ভেবেছিল 2021-এ মোদী সরকার হবে, এবং যেভাবে ভারতীয় জনতা পার্টি তার কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে তার রাজ্য স্তরের নেতারা যেভাবে ঝাঁপিয়েছিলেন 21-এ, অনেকেই ভেবেছিলেন পালাবদল হবে, হয়নি। পালাবদল তো অনেক দূরের, আপকি বার 200 পারের যে নারা অমিত শাহ লাগিয়েছিল, যে টায় টায় ফুস অমিত শাহর বক্তব্য ছিল, সেই পুরোটাই ব্যাকফায়ার করে, এবং ব্যাকফায়ার করে একেবারে বিজেপির জন্য। 100-র গন্ডি বেরোতে পারেনি বিজেপি, রেকর্ড মার্জিনে জিতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আসি 2024-এ বাংলাকে সাফ করে দেবো, অল ওভার 400 পার হবে, অনেক রকম নারা শুনেছিলাম। সেই সেম সেটব্যাক বাংলা থেকেও পেয়েছিলেন এবং অল ওভার ইন্ডিয়া পেয়েছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে সমাজবাদী পার্টি 2024-এর লোকসভায় যে মাটি তারা জিতেছে, অখিলেশ যাদব সেটা দ্বিতীয় জায়গায় আসে।
প্রথম স্তরে কিংবা ফার্স্ট প্লেসে যদি রাখতে হয় মোদী বিরোধিতায় সাকসেস, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার একটা দ্বন্দ্ব চলছিল যে ইন্ডিয়া ব্লকের মুখ কে হবে। এনসিপি, শিবসেনা, উদ্ধব ঠাকরে ফ্যাকশন, এদের সত্যি এখন খুব একটা ভালো অবস্থা নয়। মহারাষ্ট্রের ইলেকশন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। হরিয়ানা, মহারাষ্ট্রর পর দিল্লি জেতার পর বিজেপি অনেক বেশি কনফিডেন্ট 26-এ তারা বাংলাকে টার্গেট করবে। 26-এর ইলেকশন যদি মমতা বন্দ্যোপাধ্যায় জিততে পারেন এবং মেজরিটির সঙ্গে যদি জিততে পারেন, তাহলে আর বলার অপেক্ষা রাখে না। ইন্ডিয়া অ্যালায়েন্সের মুখ তখন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় হবেন, কংগ্রেসের কেউ নন, অন্য দলের কেউ নন। কারণ অলরেডি এখনো পর্যন্ত বাকি সমস্ত ইন্ডিয়া অ্যালায়েন্স লিডারের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটাই এগিয়ে। উনি দুটো নির্বাচন সামলেছেন ইন দ্য ফেস অফ অ্যাডভার্স সিচুয়েশন, যেটা পলিটিক্যালি বলা হয় যে অ্যান্টি ইনকামবেন্সি যখন চরমে 19-এর পর, সেই সময় উনি 21-এ মেজরিটি নিয়ে গেলেন 200-র ওপর সিট, এবং 24-এ দুর্নীতি থেকে শুরু করে হেভিওয়েট নেতাদের গ্রেপ্তারি, একের পর এক নেতারা জেলে যাচ্ছেন। তারপর আমরা কি দেখছি? তারপর আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভাতেও বাংলায় তিরঙ্গা ঝান্ডা অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ঝান্ডা তিনি উঁচু রাখলেন। বিজেপি কার্যত ধূলিসাৎ হয়ে গেল। এবং তারপর দেখলাম যতগুলো উপনির্বাচন, যে জেতা সিটগুলো বিজেপির ছিল সেগুলো ফেরত এসছে তৃণমূলে। শুধু তাই নয়, যদি আমরা 2021-এর উপনির্বাচনগুলো দেখি, বিজেপির শক্তি কমেছে, তার বিধায়ক সংখ্যা কমেছে। যে মেদিনীপুর এক সময় বলা হতো শুভেন্দু অধিকারীর একচেটিয়া গড়, সেখানেও কিন্তু তৃণমূল আস্তে আস্তে মাথা তুলছে। তাই সমস্ত কিছু যদি আমরা রাখি, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি তাদের ভালো ফল 24-এর ইলেকশনে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের 21 থেকে 24 এবং 26-এ যদি উনি ভালো ফল করতে পারেন, তাহলে কোথাও নাম্বার 1-এ অর্থাৎ মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকবেন ইন্ডিয়া ব্লকের। কারণ সেই সময় কংগ্রেস কিংবা অন্য দল নিজেদেরকে মোদী বিরোধিতার কিংবা অ্যান্টি বিজেপি ফেস হিসেবে স্ট্যাবলিশ করতে পারবে না। তনুশ্রী, একেবারে এলমাজ, অর্থাৎ বারবার কিন্তু একমাত্র বাংলা যেখানে বারবার বিজেপিকে পর্যুদস্ত হতে হয়েছে, তৃণমূল কংগ্রেস বিজেপিকে পর্যুদস্ত করেছে, সেটা লোকসভা নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচনে, সেখানে বারবার আমরা সেই ছবি দেখতে। ইলমাস, তুমি একটু সঙ্গে থাকো, আমি তোমার কাছে আবারও ফিরছি, কারণ এই মুহূর্তে দিল্লির দিকে আমাদের নজর রয়েছে, প্রত্যেক মুহূর্তের আপডেট রয়েছে। এই মুহূর্তে ফলাফলের দিকে যদি আমরা একটু নজর রাখি, তাহলে আপের ক্ষেত্রে 22 এবং বিজেপির ক্ষেত্রে 48, অর্থাৎ বলা যায় একেবারে গেরুয়া ঝড় এই মুহূর্তে। এবং দিকে দিকে সেলিব্রেশন তো শুরুই হয়েছে, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে একের পর এক তত্ত্ব উঠে আসছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের, তিনি কি তাহলে একমাত্র শেষ ভরসা? কারণ একমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য যেখানে আমরা দেখেছি বিজেপির তরফ থেকে বারবার ঝাঁপিয়ে পড়া হচ্ছে, তারপরও কিন্তু পর্যুদস্ত হতে হয়েছে বিজেপিকে। আমি যাব ইলমাজ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর। ইলমাজ, যে ছবি আমরা দেখছি এবার, যদি অবশ্যই প্রথম থেকে আমাদের যেটাই নজর রয়েছে ইন্ডি জোট অর্থাৎ ইন্ডিয়া জোট, সেক্ষেত্রে একেবারে গোটা ভারতে যে বিজেপি বিরোধী মুখগুলি, তার মধ্যে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ হয়ে ওঠেন, কারণ যে ফলাফল আমরা দেখছি তার পরিপ্রেক্ষিতে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু যে কংগ্রেস, যে সিপিএম এবার যে বারবার তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করেছে, তাদেরকে তাহলে একসঙ্গেই কাজ করতে হবে কেন্দ্রে বিজেপি বিরোধী হিসেবে। হ্যাঁ দেখো, অধীর রঞ্জন চৌধুরী তিনি বারবার বাংলায় দাঁড়িয়ে তৃণমূলের বিরোধিতা করেছেন, কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর পর এই মুহূর্তে শুভঙ্কর সরকার, যার ওপর কংগ্রেসের নেতৃত্ব রয়েছে, তিনি অধীর বাবুর মতো অত ঝাঁঝালো ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা না করলেও কংগ্রেসের ওভারঅল যে একটা অ্যান্টি তৃণমূল স্টান্স আছে, সেটা অ্যাটলিস্ট গত 2-3টে ইস্যুতে তাদের পথে নামা দেখে আমরা বুঝতে পেরেছি। রিসেন্ট তারা পথে নেমেছিল হেলে যাওয়া বাড়ির ইস্যুতে, কিন্তু ওভারঅল সেগুলো হচ্ছে রিজিওনাল অ্যাসেটস কিংবা রিজিওনাল ফ্যাক্টরস। ন্যাশনাল ফ্যাক্টরে কিন্তু রাহুল গান্ধী কিংবা সোনিয়া গান্ধী কিংবা মল্লিকার্জুন খাড়গে তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেননি, রেদার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাতে হাত রেখে কাজ করার দিকেই হেঁটেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এককালে এই কংগ্রেসের হাত ধরেই উঠেছেন, এবং সম্প্রতি এবছর বইমেলাতে একটি বই প্রকাশ পেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই, যে বইতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে কংগ্রেস ছেড়ে আসা
তার কাছে অত্যন্ত সহজ ছিল, বিকজ কংগ্রেসের একাধিক অ্যাট্রসিটিস ছিল। এর মাঝখানেই কয়েকদিন আগে তুমি পিছিয়ে যাও, প্রদীপ সরকার তিনি বলছেন, প্রদীপ বাবু তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো এটা কংগ্রেসের জন্য একটা বড় ধাক্কা ছিল। কংগ্রেস বাংলাতেও কিন্তু খুব একটা ভালো ফল করতে পারেনি। বামেরা নেই, বামেরা বাংলার রাজনীতিতে এই মুহূর্তে নেই, শূন্য। বামেরা বাংলার বিরোধিতায় আছে, অর্থাৎ বাংলার রাজনীতিতে বিরোধিতায় আছে, কিন্তু সংসদীয় গণতন্ত্রে বামেরা এই মুহূর্তে নেই। আগামী দিনে একটা অ্যালায়েন্স যখন ফর্ম হয়, তাদের রিজিওনাল সমস্যা থাকতে পারে, কিন্তু তারা যখন একটা ন্যাশনাল অ্যালায়েন্স ফর্ম করে কেন্দ্র চালাবার জন্য, কিংবা কেন্দ্রের মসনদকে ঠিক করে সেটাকে পাখিচোক করে, তখন কিন্তু তাদের নিজস্ব যে রিজিওনাল ডিফারেন্সেস আছে সেগুলো সরে যায়। খুব সহজভাবে বললে নীতিশ কুমার এবং বিজেপি এই দুজনের মধ্যে কিন্তু রিজিওনাল ডিফারেন্স প্রচুর, এবং সেটা স্টেম আউট হয়েছিল বিহারকে স্পেশাল প্যাকেজ স্ট্যাটাস এত বছরে কেন কেন্দ্র দেয়নি সেটা দেখে। কিন্তু এবছর কেন্দ্রে যে সরকার রয়েছে তাতে নীতিশ কুমার কিংবা চন্দ্রবাবু নাইডু এরা ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। এদের কিন্তু কোনো কালেই বিজেপির সঙ্গে রিজিওনাল লেভেলে খুব একটা ভালো সম্পর্ক ছিল না। কিন্তু যেহেতু আমরা এবছর দেখলাম বাজেটে কি হলো, বাজেটে কোথাও নীতিশ কুমারকে শান্ত রাখার জন্য ঢালাও প্যাকেজ ঘোষণা করা হলো বিহারের জন্য। একেবারে অর্থাৎ একাধিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে বিহারের জন্য, একেবারে যেখানে আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় সুর চড়িয়েছিলেন সংসদে গিয়ে যে সবকিছু বিহারের জন্য হয়েছে, পশ্চিমবঙ্গের জন্য হয়নি। কিন্তু গোটা বিষয়টিতে এই মুহূর্তে দিল্লির রাজধানী, অর্থাৎ আমাদের রাজধানী দিল্লির যা ফলাফল, তাতে যা পরিষ্কার যে গেরুয়া ঝড় তো উঠছেই, কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে ইন্ডি জোটের মুখ কি তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? যদিও দিল্লির ফল এটা প্রমাণ করে দিয়েছে যে কারোর রাজত্ব বা কারোর রাজনৈতিক প্রেক্ষাপট এক সময় একাধিকবার থাকে না, সেটা বারবার প্রকাশ করা হয়েছে, কিন্তু বিজেপি তার ফল দেখিয়েছে। অন্যদিকে ইন্ডি জোটের ক্ষেত্রে ঠিক কি মুখ তাহলে হতে পারে? তাহলে কি ভরসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন? নজর থাকবে আমাদের গোটা রাজনৈতিক সমীকরণে। ধন্যবাদ ইলমাজ, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাজ সৈয়দ। দিল্লির ফল নিয়ে তাৎপর্যপূর্ণ পোস্টে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ, তিনি লিখছেন প্রাণ ভরে লড়াই করো, একে অপরকে শেষ করো। ঠিক কি বলতে চাইছেন ওমর আব্দুল্লাহ, শুনুন একবার। প্রাণ ভরে লড়াই করো, একে অপরকে শেষ করো, হয়তো কোথাও গিয়ে তিনি বলতে চাইছেন কংগ্রেস এবং আপের যে জোট আমরা 2020 সালে দেখেছিলাম তা কিন্তু এবার হয়নি। কোথাও গিয়ে তিনি মনে করছেন এই অন্তর্দ্বন্দ্বই কাজ করছে। কংগ্রেস আপের সমঝোতা না হওয়াকে দুষছেন ইন্ডিয়া জোটের নেতাদের একাংশ। জোট হলে এমন ফল হতো না, দাবি করছেন একাধিক বিরোধী নেতা। कि अगर आप और कांग्रेस दोनों का जो राजनीतिक प्रतिद्वंदी है, मैं शत्रु नहीं कहूँगा, वो भारतीय जनता पार्टी है। हमको भारतीय जनता पार्टी की हराने के लिए, सत्ता से दूर करने के लिए आप भी लड़ती है, कांग्रेस भी लड़ती है, लेकिन अलग अलग लड़ते हैं। अगर एक साथ होते तो दिल्ली का नतीजा डेफिनेटली पहले 1 घंटे में ही बीजेपी की हार सुनिश्चित हो जाती। That is a different case, and BJP cannot claim it has won massive victory. It is because of disunity among the secular democratic parties, among the India bloc parties. So Delhi elections have given certain lessons. The India bloc parties must learn proper lessons, must do proper infrastructure. Particularly Congress party, being the largest pan-Indian party, must do serious infrastructure, how to maintain, how to build the unity of secular democratic parties, how to strengthen the India bloc in the coming days. That will be a big challenge before all secular democratic